নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপের পর মির্জা ফখরুল। ভোটের আগে সংস্কারের প্রস্তাব জামায়াতের। পাহাড়ি ঢলে এবার ডুবছে ময়মনসিংহ, তলিয়েছে নিম্নাঞ্চল। শেরপুরে মৃত্যু বেড়ে ৩, দুর্গতদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। বগুড়ায় বজ্রপাতে 2 স্কুল ছাত্রের মৃত্যু। নিত্যপণ্যের বাজারে আগুন বেড়ে চলেছে ডিম মুরগির দাম। 20 দিনে 280 কোটি টাকা মুনাফা হাতিয়েছে কর্পোরেট প্রতিষ্ঠান, দাবি পোল্ট্রি অ্যাসোসিয়েশনের। কর্ণফুলী টানেল সহ মেগা প্রকল্পে দুর্নীতি অনুসন্ধানে চট্টগ্রামে শ্বেতপত্র কমিটি। উন্নয়নের আড়ালে 9/6-এর অভিযোগ স্থানীয়দের, সবাইকে সচেতন হওয়ার আহ্বান। এবং শারদীয় দুর্গোৎসব সামনে রেখে ব্যস্ত কারিগররা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সারা দেশে নিরাপত্তা জোরদার, নির্ভয়ে মণ্ডপে যাওয়ার আহ্বান সেনাপ্রধানের। জনপদের সময় সঙ্গে আছি আমি ওমর ইনাল। জাতীয় নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। বিএনপিকে এমনই আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সংলাপের পর এমনটা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দ্রুত ইসি গঠনের জন্যও দাবি জানিয়েছেন তারা। এদিকে সংলাপে নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারের ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে জামায়াতে ইসলামী। এছাড়াও আরও কয়েকটি দল আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে অংশ নেয়। অন্তর্বর্তী সরকার গঠনের 2 মাসের মাথায় আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার দুপুরের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করে। আধা ঘন্টারও বেশি সময় ধরে বিএনপি নেতাদের সাথে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। পরে মির্জা ফখরুল ইসলাম জানান, নির্বাচনী রোডম্যাপ ছিল তাদের প্রধান আলোচ্য বিষয়, তবে দ্রুত ইসি গঠনেরও দাবি করেছে বিএনপি। নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সে আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি। আমাদেরকে যেটা বলেছেন, যেটা আমাদের 1 নম্বর প্রায়োরিটি। নির্বাচন অনুষ্ঠান তাদের 1 নম্বর প্রায়োরিটি। প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার সহ তাদেরকে ভুয়া নির্বাচন, ব্যর্থ নির্বাচন, আপনার একটা পক্ষপাত দুষ্ট নির্বাচন করার অভিযোগে তাদেরকে আইনের আওতায় আনার কথা বলেছি। কিছু দলকানা বিচারক যারা আছেন তাদেরকে অপসারণ করার কথা বলেছি। আওয়ামী লীগের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা, গায়েবী, ভুয়া, সাজানো, রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত মামলাগুলোকে প্রত্যাহারের জন্য আমরা নীতিগত সিদ্ধান্ত ঘোষণা ও প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার। বিএনপির সঙ্গে আলাপ চলাকালীন সময়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 13 সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নিতে প্রবেশ করেন যমুনায়। আলোচনা শেষে জামায়াতের আমির জানান, ভোটের আগে রাষ্ট্র সংস্কারের দাবি জানিয়েছেন তারা। একটা রোডম্যাপ হবে সংস্কারের, আর একটা রোডম্যাপ হবে নির্বাচনের। সংস্কারটা সফল হলেই নির্বাচনটা সফল হবে। এই জন্য 2টি বিষয়ের উপরে আমরা গুরুত্ব দিয়েছি এবং তাদের সাথে আমাদের আরও ডায়ালগ হবে। আমরা শুরু থেকে বলে আসছিলাম, সংস্কারের জন্য সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই। সেই যৌক্তিক সময়টা কি হবে, এটা নিয়ে অচিরেই আমরা কাজ করব। এদিন সংলাপে অংশ নেয় গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এবি পার্টি। রাজনৈতিক দলগুলো সহ একটা আলাপ আলোচনাটাকে নিবিড় করা, সেটার জন্য আমাদের দিক থেকে আমরা মনে করি যে একটা কাঠামো তৈরি করা দরকার। সবার সঙ্গে নিয়মিত একটা ডিসকোর্সে ইন্টারাকশনের মধ্যে থাকবে এবং তার মধ্যে দিয়ে সামনের দিকে যাবার চেষ্টা করবে। দায়িত্ব নেওয়ার পর এর আগেও 2 দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এদিকে সংস্কার নয়, নতুন সংবিধান চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে আওয়ামী লীগের দোসরদের বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন ছাত্র আন্দোলনের অন্যতম 2 সমন্বয়ক। দুপুরে রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে বৈষম্যমুক্ত সশস্ত্র বাহিনী বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজনীয় রূপরেখা শীর্ষক সেমিনারে এ কথা বলেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। এ সময় ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেন, যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারকে ব্যবস্থা নিতে হবে।
এদিকে সেমিনারে বৈষম্যের শিকার সাবেক সামরিক অফিসাররা বৈষম্যহীন ও পেশাদার সামরিক বাহিনী গঠনের গুরুত্ব তুলে ধরেন। দ্রুততম সময়ের মধ্যে আমাদের যে বিদ্যমান যে সংবিধানটি রয়েছে এই বিদ্যমান সংবিধানটিকে বাতিল করে দিয়ে সংবিধান অবশ্যই আবার পুনর্গঠন করতে হবে। যেই সংবিধান আমাদেরকে একটা ফ্যাসিস্ট ব্যবস্থা কাঠামোকে আমাদেরকে উপহার দিয়েছে, এই সংবিধানকে বিদ্যমান রেখে আমরা আশা করতে পারি না যে আমাদের বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে যত অপশাসন হয়েছে সেই অপশাসনগুলোর বিচার আমরা নিশ্চিত করতে পারবো। যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ওই সরকারকে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেয়ার সেই ব্যবস্থা এই অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের সময়ে শেষ করতে হবে। অন্য প্রসঙ্গ, ভারী বর্ষণ ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুর ও ময়মনসিংহের নদী তীরবর্তী বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। পানিবন্দী কয়েক লাখ মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। এদিকে শেরপুরে পানিতে ডুবে মারা গেছেন ৩ জন। দুর্গতদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। আর বগুড়ায় বজ্রপাতে মারা গেছে 2 স্কুল ছাত্র। টানা বৃষ্টি আর ভারতের মেঘালয় থেকে নামা পাহাড়ি ঢলে আগ্রাসী ময়মনসিংহের 2 জেলার নদ নদী বিপদসীমা ছাপিয়ে পানি ঢুকছে 5 উপজেলার গ্রামের পর গ্রামে। শেরপুরে বৃহস্পতিবার থেকে মহারশী, ভোগাই, চেল্লাখালীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী তীরবর্তী ঝিনাইগাতি, নালিতাবাড়ি ও শ্রীবর্দী উপজেলার 60 গ্রামে পানি ঢুকছে। তলিয়েছে 17,000 হেক্টর জমির রোপা আমন ও প্রায় 600 হেক্টর সবজি ক্ষেত। ভেসে গেছে 2 শতাধিক মাছের ঘের। জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণের দাবি করা হলেও বানভাসী মানুষের অভিযোগ তারা কোনো সহায়তা পাননি। বাড়ি ঘরে পানি উঠছে এবং আমরা রাস্তাতে বাড়ি ঘরে কাগজ দিয়ে ঘর বানাইয়া রয়েছি। ঘর আর পানি, রান্না বাড়া বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, গরু বাছুর লিয়ে পানি হচ্ছে। 88 বন্যার পরে এরকম পানি আমরা কোনোদিন দেখি নাই। হাজার হাজার টাকার মাছ বেচে গা, অনেক বড় বড় মাছ আছিল পুকুরে, মাছ সব চলে গেছে। প্রশাসন থেকে এখন পর্যন্ত কোনো ত্রাণ সহযোগিতা আসে নাই। পানিবন্দীদের উদ্ধারে স্থানীয় প্রশাসনের পাশাপাশি যোগ দিয়েছে টাঙ্গাইল থেকে আসা সেনাবাহিনীর 4টি উদ্ধারকারী দল। অলরেডি প্রায় 200-র উপরে লোকজন আমরা উদ্ধার করেছি এবং এই কার্যক্রম চলমান থাকবে। আমরা চিন্তা করছি আরও ত্রাণ মানুষের কাছে কিভাবে পৌঁছানো যায়। শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার বন্যা পরিস্থিতি আগামী 24 ঘন্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে 2 থেকে 3 দিনের মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে জানান উপবিভাগীয় প্রকৌশলী। ময়মনসিংহ বিভাগ এবং তৎসংলগ্ন উপজেলায় আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি আমরা গতকালকে আমাদের ময়মনসিংহ বিভাগের যে প্রধান নদীসমূহ রয়েছে তা পানি বৃদ্ধির যে হারটা ছিল তার যে বৃষ্টিপাতের ফলে যে হারটা তা বর্তমানে অনেকটাই কমে এসেছে। ফলে বর্তমানে যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সে বৃষ্টিপাতটা অব্যাহত থাকলেও পানি বাড়ার যে হারটা তা অনেকাংশে কমে আসছে। আগামী 2-3 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। যে কোনো মূল্যে ডিম, আলু, পেঁয়াজ সহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে চায় সরকার। বাজার তদারকিতে গিয়ে ব্যবসায়ীদের সাফ জানিয়ে দিলেন বাণিজ্য সচিব। বলেন, প্রয়োজনে আমদানি করা হবে, কিন্তু কারসাজি পেলে ছাড় দেওয়া হবে না। যদিও ব্যবসায়ীদের দাবি, বাড়তি দামে বিক্রি করেও লোকসান গুনছেন তারা। এদিকে ডিম, মুরগির বাচ্চার দাম বাড়িয়ে গত 20 দিনে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো 280 কোটি টাকা অতিরিক্ত মুনাফা করেছে বলে দাবি করেছে প্রান্তিক খামারিদের সংগঠন বিপিএ। সরকারি দফতর থেকে যৌক্তিক মূল্য নির্ধারণ, বাজার তদারকি, পণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধের দাবি তুলেও যখন কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না নিত্যপণ্যের বাজার, তখন বাজার মনিটরিংয়ে বের হলেন স্বয়ং বাণিজ্য সচিব। শনিবার সকালে রাজধানীর শ্যামবাজারে গিয়ে আড়তে ঘুরে দাম ও পণ্যের সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এর আগে সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসে সাফ জানিয়ে দেন, যে কোনো মূল্যে নিত্য পণ্যের দাম কমাতে চায় সরকার। ব্যবসায়ীরা সহযোগিতা না করলে প্রশাসন কঠোর হবে বলেও হুঁশিয়ারি দেন বাণিজ্য সচিব। সরকারের একদম পরিষ্কার মেসেজ হলো যে দ্রব্যমূল্য কমাতে হবে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকতে হবে। এই জন্য সরকার এখানে যা যা করা দরকার সেটা করবে। যদি দেখি যে না আপনাদের সাথে কথাবার্তা বলে যদি আপনাদের
আমাদের সহযোগিতা না পায় বা আমাদের হয়তো আরো কঠোরতর চিন্তা ভাবনা আমাদের করতে হবে। কেন নির্ধারিত দামে পণ্য বিক্রি করছেন না এমন প্রশ্নের জবাবে ব্যবসায়ীদের উত্তর, আমদানি থেকে বিক্রি পর্যন্ত কাঁচা পণ্য নষ্ট হয়ে ওজন কমে যাওয়া সহ নানা কারণে বাড়তি দামে বিক্রি করেও লোকসানের মুখে পড়ছেন তারা। প্রত্যেকটা বাইরের পেঁয়াজে ব্যাপক লস হচ্ছে, তো লস হবার কারণে ভবিষ্যতে হয়তো ইম্পোর্টাররা লস দিয়ে পেঁয়াজ আনবে না। অন্যান্য দেশের পেঁয়াজ তো এখন আপাতত নাই গিয়া, পাকিস্তানি আইতো কয়দিন আগে, তুরস্কতে আইতো, এটি মনে বন্ধ। ইন্ডিয়ানের আমদানি বেশি এখন। পাইকারি পর্যায়ে তো আমদানি দাম কমে নাই, দেখা যাচ্ছে 2-1 টাকা কমছে। তাও 2-1 টাকা কমলে তো খুচরা আমাদের 5 টাকার নিচে কমানো সম্ভব হয় না। এদিকে বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএ দাবি করেছে, ডিম মুরগির বাচ্চার দাম বাড়িয়ে গত 20 দিনে 280 কোটি টাকা অতিরিক্ত মুনাফা করেছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। বন্দরনগরী চট্টগ্রামে আওয়ামী শাসনামলের নানা খাতের দুর্নীতি অনিয়মের তথ্য সংগ্রহ করল শ্বেতপত্র প্রণয়ন কমিটি। মেগা প্রকল্প সহ উঠে আসে সরকারি নানা খাতের দুর্নীতির তথ্য। কমিটির প্রধান সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নতুন করে কোনো সিন্ডিকেট চায় না জনগণ। নাগরিক অধিকার আদায়ে সকলকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান তিনি। সমাজের নানা পেশা ও খাত সংশ্লিষ্ট 200 শতাধিক নাগরিক শনিবার বিকেলে উপস্থিত হন বন্দরনগরী চট্টগ্রামে শ্বেতপত্র প্রণয়ন কমিটির জনশুনানিতে। আওয়ামী আমলে হওয়া বিভিন্ন প্রকল্প ও খাতের দুর্নীতি এবং লুটপাট নিয়ে আলোচনা করেন তারা। সামগ্রিকভাবে আমরা যে সমস্যার জনশুনানিতে উঠে আসে চট্টগ্রামের বড় প্রকল্প কর্ণফুলী টানেল, জলাবদ্ধতা, দ্রব্যমূল্যের লাগামহীনতা, সিডিএ, ওয়াসা, কক্সবাজার রেললাইন প্রকল্প, বিদ্যুৎ ও ব্যাংকিং এর মতো সরকারি নানা প্রকল্প ও খাতের অনিয়ম সহ দুর্নীতির নানা দিক। উঠে আসে নাগরিকদের দীর্ঘদিনের জমে থাকা বঞ্চনার কথাও। ওই ভ্যালুয়েশন কোম্পানিকে দিয়ে 1 লাখ টাকার প্রপার্টিকে 1 কোটি টাকায় দেখা যাচ্ছে। আমি উদাহরণস্বরূপ আমার কাছে ফাইল আছে। পলিসিতে ছিল 2021 সালের মধ্যে এটা 3000 টাকা হবে ভাতা পলিসিতে, কিন্তু তাও হয়নি। নারীদের প্রতি একটা রেশিয়াল লাশ ছড়ানো হচ্ছে পুরো সোশ্যাল মিডিয়ায়। তো আমি চাই যে এগুলো সবকিছু হচ্ছে সুষম বিচার হোক, সুষ্ঠু বিচার হোক। কত বিলিয়ন ডলার এভরি ইয়ার আমরা ড্যামেজ আর এক্সট্রা ফ্রেডে বিদেশ চলে যাচ্ছে, এটা আমাদের ফরেন কারেন্সি ডাইরেক্ট লস। শুনানিতে তথ্যপাত্র সংগ্রহের পাশাপাশি শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, পুরানো সিন্ডিকেটের পরিবর্তে নতুন সিন্ডিকেট চায় না জনগণ। নাগরিক অধিকার আদায়ে সবাইকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান তিনি। পুরানো সিন্ডিকেটের বদলে আমরা তো নতুন সিন্ডিকেট চাই না। সামগ্রিকভাবে আমরা যে সমস্যার মোকাবেলা করছি তার আয়তন, তার ব্যাপ্তি কত ব্যাপক এবং গভীর, তাহলে প্রতিটি মানুষের তাহলে এইটা পরিবর্তনের জন্য অংশগ্রহণ থাকবে। কেউ আমাদের জন্য করে দিয়ে যাবে, এটা হবে না। আমাদের নিজেদের দায়িত্ব নিয়ে আমাদের নাগরিক অধিকারকে আমাদের উসুল করে নিতে হবে। দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরে গত 28 আগস্ট সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে 12 সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়। প্রকল্প ধরে অনেক আলোচনা হয়েছে। ফেদুসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। জোড়া লাগছে সাগরে বিলীন কক্সবাজার টেকটাফ মেরিন ড্রাইভের 2 কিলোমিটার অংশ পরিদর্শনে সেনাবাহিনী। বিকল্প পথের ভোগান্তি থেকে মুক্তি মেলার আশা। জনপ্রশাসন সংস্কার কমিশনকে বৈষম্যপূর্ণ মন্তব্য করে এই কমিশনকে প্রত্যাখ্যান করেছে আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। সব ক্যাডারের প্রতিনিধিদের নিয়ে এবং সিভিল সার্ভিসের বাইরে একজন বিশেষজ্ঞকে চেয়ারম্যান নিযুক্ত করে জনপ্রশাসন সংস্কার কমিশন পুনর্গঠনের দাবি জানানো হয়। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন সমন্বয়কারীরা। বৈষম্যপূর্ণ এই কমিশন কোনোভাবেই বৈষম্যহীন সমাজ গঠনে ভূমিকা রাখতে পারবে না, বরং বিদ্যমান সিভিল প্রশাসন আরও গণবিরোধী হয়ে উঠবে। 25টি ক্যাডারকে পাশ কাটিয়ে শুধুমাত্র একটি ক্যাডারের প্রতিনিধি নিয়ে জনপ্রশাসন সংস্কার সম্ভব নয়। বিদ্যমান জনপ্রশাসন সংস্কার কমিটি পুনর্গঠন করতে হবে। সকল ক্যাডারের প্রতিনিধি অন্তর্ভুক্তিকরণ নিশ্চিত করতে হবে। সিভিল সার্ভিসের বাইরে জনপ্রশাসন বিষয়ে একজন বিশেষজ্ঞকে কমিশনের চেয়ারম্যান নিযুক্ত করতে হবে। প্রজাতন্ত্রের কর্মচারী আমরা রাজপথে নামতে চাই না। আমাদের উপেক্ষা করে পরিষদের অন্তর্ভুক্তি 25টি ক্যাডারের কর্মকর্তাগণ যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে। দুর্গোৎসব উদযাপনে সবার নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকবে সেনাবাহিনী। নির্ভয়ে সবাইকে মণ্ডপে আসার আহ্বান জানালেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান।
আশ্বিনের শুক্লপক্ষ হয়েছে দেবী পক্ষের সূচনা। দোলায় চেপে মর্তে আসবেন দেবী, সঙ্গ দেবেন কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী। হিন্দু ধর্মাবলম্বীদের এই বিশ্বাস থেকে চলছে শারদীয় দুর্গোৎসবের শেষ সময়ের প্রস্তুতি। তবে দেশের বিভিন্ন স্থানে সনাতন সম্প্রদায়ের উপর বিচ্ছিন্ন হামলার খবরে চিন্তার মেঘ ঘনীভূত হচ্ছে। নিরাপত্তা নিয়েও সৃষ্টি হয়েছে শঙ্কা। অনেকটা অন্যরকম পরিস্থিতি, তারপরেও মা দুর্গা যা করবে ভালোর জন্যই করবে, সবার মঙ্গল করবে তিনি। সবাই আমাদের পাশে থাকবে, আমরাও পাশে থাকবো। দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে শনিবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে যান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় নির্ভয়ে পূজা মণ্ডপে আসার আহ্বান জানান সেনাপ্রধান। বলেন, নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপনে জেলায় জেলায় সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। সবাই যার যার ধর্ম শেষে পালন করবে, সেজন্য যা কিছু করতে হয় সেটা আমরা করব। আমরা যে এখন মাঠে আছি, আপনারা নির্ভয়ে আপনাদের পূজা মণ্ডপে যাবেন। এদিকে আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে শুধু রাজধানী নয়, সারা দেশেই গোয়েন্দা পুলিশ সতর্ক অবস্থানে থাকবে বলে জানিয়েছে নবনিযুক্ত ডিবি প্রধান। পূজা উৎসবে পুলিশের পাশাপাশি ডিবির টিম সাদা পোশাকে দায়িত্ব পালন করবে, যাতে উৎসবে মেতে উঠতে পারে প্রিয় নগরবাসী। অন্যদিকে খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতরে সংবাদ সম্মেলনে পূজার নিরাপত্তা নিশ্চিতে ৩২,৬৬৬টি মণ্ডপে ২,১২,১৯২ জন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা হবে বলে জানান বাহিনী প্রধান। পুলিশ এবং আমরা সমন্বিত করে বাংলাদেশ সেনাবাহিনীর সাথেও সমন্বয় করে আমরা এই পূজা মণ্ডপগুলো প্রত্যেকটাতেই মূলত আমরা যেটা করছি, যেগুলো অতি গুরুত্বপূর্ণ, সেগুলোতে আমাদের মূলত ৮ জন করে থাকবে। এবছর প্রথমবারের মতো ৬৪টি জেলায় আনসার ব্যাটালিয়নের ৯২টি টিম মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। অবশেষে জোড়া লাগছে সাগরের প্রবল স্রোতে বিলীন হওয়া কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের ২ কিলোমিটার অংশ। শিগগিরই প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করে সড়কে কাজ শুরু করার কথা জানিয়েছে সেনাবাহিনী। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের কলাতলি থেকে বেলিহ্যাচারি অংশ পর্যন্ত বিলীন হয়েছে সাগরের আগ্রাসনে। এতে ঝুঁকির মুখে পড়েছে অনেক স্থাপনা। সম্পদ রক্ষায় অনেকেই নিজস্ব অর্থায়নে নির্মাণ করে ছোট ছোট বাঁধ। তারপরও বছরের পর বছর জোড়া লাগেনি মেরিন ড্রাইভের বিলীন হওয়া অংশ। মেরিন ড্রাইভে উঠতে ব্যবহার হচ্ছে বিকল্প সড়ক, যা অনেকটা সরু। এ কারণে সড়কটিতে লেগে থাকে দীর্ঘ যানজট, দুর্ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। দীর্ঘদিন পর শুরু হচ্ছে বিলীন হওয়া অংশ পুনর্নির্মাণ। এতে খুশি এলাকাবাসী। এই 2 কিলোমিটার রাস্তাটা প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে এই কলাতলি মুড়ি পৌঁছাতে। যদি যানজটটা মুক্ত হয় তাহলে গ্যাসে শান্তি পাইলো, আমরা গাড়ি চলে আরামদায়ক হলাম। আমাদের পর্যটন শিল্প এটার জন্য অনেক ভালো উপকার পাবে। প্রতি বছর মেরিন ড্রাইভে ভ্রমণ করেন লাখো পর্যটক। ভেঙে যাওয়া অংশ মেরামত হলে বিকল্প পথের ভোগান্তি থেকে মুক্তি মিলবে বলে জানান পর্যটন সংশ্লিষ্টরা। এইটার ভিতরে 10 থেকে 12টি হ্যাচারি আছে, যেটা এখন প্রত্যেক দিনই জোয়ার ভাটার সাথে যুদ্ধ করে। 15-20টা হোটেল অলরেডি বিজনেসে আছে, আর 10-15টা প্রস্তাবিত আছে। এগুলি হইলে পর্যটনের জন্য পর্যটন বিকাশে আরো সহায়ক হবে। সম্প্রতি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশনের জিওসি জানান, শীঘ্রই শুরু হবে প্রতিরক্ষা বাঁধ নির্মাণ। এরপর করা হবে সড়ক পুনর্নির্মাণ। আমরা ইমিডিয়েটলি কাজ শুরু করব সি ওয়ালের। আর রাস্তার কাজটা যেহেতু জাইকার প্রজেক্ট, এটা একটা প্রজেক্টের অংশ হিসাবে একটা রিভাইজ প্রপোজাল যাবে মিনিস্ট্রিতে। ওইটা আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা করার চেষ্টা করব। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের দৈর্ঘ্য 80 কিলোমিটার। 2 দশক আগে সাগরের প্রবল স্রোতে বিলীন হয় প্রায় 2 কিলোমিটার অংশ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচন আয়োজনই অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপের পর মির্জা ফখরুল। ভোটের আগে সংস্কারের প্রস্তাব জামায়াতের। পাহাড়ি ঢলে এবার ডুবছে ময়মনসিংহ, তলিয়েছে নিম্নাঞ্চল। শেরপুরের মৃত্যু বেড়ে 5। দুর্গতদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। বগুড়ায় বজ্রপাতে 2 স্কুল ছাত্রের মৃত্যু। এবং নিত্যপণ্যের বাজারে আগুন, বেড়েই চলেছে ডিম মুরগির দাম। 20 দিনে 280 কোটি টাকা মুনাফা হাতিয়ে নিয়েছে কর্পোরেট প্রতিষ্ঠান, দাবি পোল্ট্রি অ্যাসোসিয়েশনের।
এই ছিল জনপদ সময়ের সঙ্গে থাকুন সময়ের।